প্রকৃতির কিছু পথ আছে যেখানে মানুষ শুধু ঘুরতে যায় না, নিজেকে নতুন করে খুঁজে পেতেও যায়। সেই খোঁজেই শুরু হয়েছিল আমার অফবিট হিমাচল যাত্রা। মানালি থেকে শিশু, বরফে ঢাকা পাহাড় আর শান্ত প্রকৃতির মাঝে কাটিয়েছিলাম দুর্দান্ত কিছু মুহূর্ত। সেখান থেকে ঘুরতে গিয়েছিলাম কোকসার, আর তার পরের দিন পৌঁছে গেছিলাম সুন্দর গান্ধোলা গ্রামে। দেখেছিলাম ঐতিহাসিক গান্ধোলা ফোর্ট এবং তান্ডিতে চন্দ্রা ও ভাগা নদীর অপূর্ব মিলন। এই পুরো পথকে আরও সুন্দর করে তুলেছিল কেলং আর জিসপার দিকে এই অসাধারণ পাহাড়ি রাস্তা। চারদিকে বরফে ঢাকা পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলা ভাগা নদী। এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন হাওড়া থেকে ট্রেন জার্নি করে আমার দিল্লি পৌঁছানো এবং দিল্লি থেকে ভলভো করে মানালি পৌঁছানোর গল্প। আর আজকের এই এপিসোডে থাকছে আমার অফবিট হিমাচল ট্যুরের সম্পূর্ণ অভিজ্ঞতা। চলুন তাহলে আবার বেরিয়ে পড়ি পাহাড়ের পথে। গুড মর্নিং। আজকে হচ্ছে এপ্রিল মাসের 23 তারিখ 2026। আজকের দিনে ফার্স্ট প্লেস ইলেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আমি এসেছি 2 নাইট 3 ডেজের একটি কাস্টমাইজ ট্যুর করতে মানালি এবং তার সংলগ্ন অঞ্চলের। আগের পর্বতে আপনারা ট্রেন যাত্রা দেখেছেন, বাস যাত্রা দেখেছেন এবং আশা করছি সেগুলো ভালো লেগেছে, আমি আমার পারফরমেন্স দিতে পেরেছি। আর এবারের ভিডিওটা বা এবারের এই ট্যুর প্ল্যান ভিডিওতে হয়তো একটা বা দুটো এপিসোড থাকবে এবং সেখানে আমার এবার থাকার জায়গা শুধু মানালি নয়, এবার আমি থাকবো হচ্ছে সিসুতে আর আরেকদিন থাকবো মানালিতে। তারপরে সেদিনকে ভ্রমণ করতে করতে পৌঁছে যাব আমি কোনো রেল স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডে, কেননা আমার ফেরার টিকিট এখনও কাটা হয়নি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের বলি, আমার ভিডিও আপনাদের জানি না কেমন লাগে, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ হয় আর যদি আপনাদের আনন্দ দিতে পারি, প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক করে এবং কমেন্ট করে এই দৃঢ় বন্ধনকে আরও দৃঢ় করার অনুরোধ রইল। তাহলে চলুন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানালি বাস স্ট্যান্ডে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। দেখুন এখানে সারি সারি দিয়ে বাস দাঁড়িয়েছে, জিং বাস আর এদিকে রিও বাস, যেটা করে আমি এক্ষুনি এসেছি, পরপর ভলভো স্ট্যান্ড। আর যেটা বলার, এখান থেকে মানালি ম্যাল রোড হচ্ছে মাত্র 1 কিলোমিটার। একটা জিনিস তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এবার আমি ট্রাভেল করছি হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে। বঙ্গ সন্তান রিত আমাকে খুব সাহায্য করেছে, বিশেষ করে এই পিক টাইমে একটা অফবিট লোকেশন যেমন সিসু, সেখানে থাকার ব্যবস্থা করেছে। আর এটা আছে মানালি, তো ওই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে। আমি আর মাথা ঘামাইনি, কেননা এটা পিক টাইমে কিন্তু রেট খুব বেশি হয়। আমি জানি এই সময় মানালি আপাতত 1-1.5 মাস তো খুব বেশি হবে। তো ও ট্যুর প্ল্যানটা করেছে, আমি কিছুটা চেক আউট করে আমি এই ভ্রমণটা করছি। এবার যেটা হবে সেটা ভিডিওর সাহায্যে তুলে ধরবো। আমার ড্রাইভার এখনও আসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে, তো এনার্জিও কম লাগছিল, তো এটা নিয়ে এসেছি কলকাতা থেকে। আর চলুন একটু খাওয়া যাক। আপনারাও কোনোদিন না মানালি বাইরে ঘুরতে গেলে বাপুজিকে নিয়ে যাবেন আর ছবি তুলে আমাকে পাঠাবেন, দেখবো আমি। আমার যে কী আনন্দ হবে না, সত্যি কথা বলছি। অবশ্যই যদি খেতে ভালো লাগে, আমি বলছি বলেই করতে পেলাম না। ঘড়িতে বাজে হচ্ছে 7টা 43। আমি গাড়ি পেয়ে গেছি, আর গাড়ি ব্যাপারে ইনফরমেশন পরে দিচ্ছি, আগে আমি বেরিয়ে চলি। আর ট্যুর প্ল্যান কী হচ্ছে সেটাও বলছি। দেখুন এখন বাজে 8টা 5। তো আমার আজকে যে গাড়ি নিয়ে যাচ্ছে সারথি হচ্ছে প্রদীপ ভাই। হ্যালো প্রদীপ ভাই। গুড মর্নিং। আর প্রদীপ ভাই এইরকম কিছু দৃশ্য দেখাতে দেখাতে আমাকে নিয়ে যাবে হচ্ছে সিসুর দিকে। আমার প্রথম দিনের স্টে হচ্ছে সিসুতে। এবার আমি মানালিতে থাকবো না, একদিন মানালিতে থাকবো আর একদিন সিসুতে থাকবো। এই পথে প্রথমে পড়ে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালির ডিস্টেন্স হচ্ছে ওই 13 কিলোমিটার মতন। সেখান থেকে যাব অটল টানেল। দেখুন বরফ শুধু, তবুও কম, কিন্তু এবছর বরফ অনেকটাই বেশি। আপনারা বাইরের এই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন, আর আমি আপনাদের এই কাস্টমাইজ অফবিট হিমাচলের ট্যুরের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই। আমি মূলত 2 নাইট 3 ডেজের এই ট্যুরটা করেছিলাম। এই পুরো ট্যুর প্যাকেজটি আমি বুক করেছিলাম হেরিটেজ ট্রাভেলের মাধ্যমে। যেহেতু আমি পুরো ট্যুরটা একাই করেছিলাম, তাই মানালি টু মানালি আমার মোট খরচ পড়েছিল 12,500 টাকা। 4 জন হলে চণ্ডীগড় টু চণ্ডীগড়
2 নাইট 3 ডেজের ট্যুরের খরচ পড়বে প্রায় 6,200 টাকা প্রতি ব্যক্তি, আর 6 জন হলে সেই খরচ নেমে আসবে প্রায় 5,700 টাকা প্রতি ব্যক্তি। চাইলে আপনারা নিজেরাও এই ট্যুরটা প্ল্যান করতে পারেন। আর যদি আমার মতন হেরিটেজ ট্রাভেলের সঙ্গে যেতে চান তাহলে তাদের নাম্বার আমি স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমি ব্যক্তিগতভাবে এদের বেছেছিলাম মূলত এদের 4.9 গুগল রেটিং দেখে এবং হিমাচল ট্যুরিজমে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে। এনাদের হিমাচলের আরও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আরও ট্যুর প্যাকেজ আছে, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সোলাংবাড়িতে এসেছি, যেটা আপডেট হলো আজকে 26 তারিখ এপ্রিল মাসের। কোনো বরফ নেই, কিচ্ছু নেই, দেখুন লোকও নেই সেরকম, ফাঁকা। কোনো অ্যাক্টিভিটি করার জন্য ভালো আছে, যদিও আমরা খুব সকাল সকাল এসেছি। স্নো তো উপর দিকে মাউন্টেনে আছে, আই থিঙ্ক মার্চ মাসে ছিল এসব জায়গায়। মার্চ মে থা না তোরা বরফ, এখন তো কোনো কিছু নেই, কিন্তু ভ্যালিতে লাগছে বেশ। আচ্ছা দেখুন, এই সোলাং ভ্যালি থেকে আমাদের অটো টানের দূরত্ব হচ্ছে ওই 11.5 কিলোমিটার মতন, আর এখান থেকে সিংকুলা টপ 127 কিলোমিটার, যেটা এখন খুব চলছে 4x4 গাড়িতে করে স্নো দেখার জন্য। তবে অবশ্যই যদি কাছাকাছি স্নো পেয়ে যান, কোনো সিংকুলা টপ ইত্যাদি যাওয়ার দরকার নেই, বা সোশ্যাল মিডিয়ার এসব দেখায় সেগুলো দেখে অতি উৎসাহিত হওয়ার দরকার নেই। তখন জান্সকার ভ্যালি যাওয়ার জন্য সিংকুলা টপ হয়ে যেতে হয়। এখন সিংকুলা টপ যাওয়ার জন্য কিন্তু খেয়াল রাখবেন যে একদিন কিন্তু ওই সাইড দিয়ে গাড়ি আসে, আর একদিন এই সাইড দিয়ে গাড়ি যায়, একদিন যাতায়াত কিন্তু একসাথে হয় না। যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমি এবার ভ্রমণ করছি সেটা হচ্ছে হেরিটেজ ট্রাভেলস। ওরা কিন্তু আমাকে বলেছিল যে মান্ডি থেকে বা চণ্ডীগড় থেকে পিক আপ করার জন্য, কিন্তু যেহেতু আমি ভলভোর ভিডিও বানাবো তাই জন্য আমি একদম মানালি পর্যন্তই আমি এসে ভিডিওটাকে এন্ড করেছিলাম। এবার যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে আপনারা দিল্লি থেকে আসছেন, ধরুন আপনারা কাছাকাছি কিছু জায়গায় নেমে গেলেন, মানে মান্ডি বা সুন্দরনগর নেমে গেলেন, সেক্ষেত্রে কি হবে, আগে ড্রাইভারকে বলে দিলে তারা আপনাদের ওইখান থেকেই পিক আপ করে আপনাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে এদিকে। তারা সেক্ষেত্রে বাসে করে আর আসতে হবে না অত দূর, আর তাড়াতাড়িও হবে গাড়িতে। দেখুন, আমি আর প্রদীপজি ঘুরতে ঘুরতে অটো টানের দিকে যেতে যেতে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি এরকম ভিউ দেখে, জাস্ট টপ ক্লাস ভিউ। যেটা বলার, আমি যাদের সঙ্গে এবার ট্যুর করছি হেরিটেজ ট্রাভেলের সঙ্গে, ওদের আমি অপশন দিয়েছিলাম যে আমি এবার মানালিতে থাকবো না। তখন ওখানকার যে হেরিটেজ ট্রাভেলের যে অন্যতম কর্ণধার রিক বললো যে দাদা আপনি তাহলে একদিন শিশুতে থাকুন, একদিন মানালিতে থাকুন। আমি বললাম একদম, শিশুতে থাকবো একদিন, একদিন মানালিতে থাকবো, আর এরকম ভিউ দেখবো হোটেল থেকে। আশা করছি পাবো। কিছু কিছু জায়গায় বরফ মেল্ট হয়ে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু দারুণ দেখা যায়। যত উপরে উঠছি বরফের যেন ঘনত্ব আরও বাড়ছে, ট্রিমেন্ডাস লাগছে। আপনারা বলুন টপ ক্লাস লাগছে কিনা, বলুন টপ ক্লাস লাগছে কিনা বলুন। এখন আমার হোমস্টের দিকে যাচ্ছি, অটল টানেল হয়ে শিশু যেতে হবে, সেখানেই হচ্ছে আমার হোমস্টে বা হোটেল যেটাই হোক, সেখানেই আমার স্টে আছে আজকে। এখন আমি দাঁড়িয়েছি ভারতবর্ষের অন্যতম গর্ব অটল টানেলের সামনে। এই সুদীর্ঘ যে টানেলটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার, আর এটা সি লেভেল থেকে 10,000 ফুট ওপরে অবস্থিত। সাধারণত আগে কি হতো, অটল টানেল যখন ছিল না তখন আমাদের রোতাং পাস দিয়ে আমাদের লাহুল জেলায় যেতে হতো এই কুল্লু জেলা থেকে, কিন্তু অটল টানেল হয়ে যাওয়ার ফলে সেই দূরত্ব কমেছে প্রায় 46 কিলোমিটার। এবার লের দিকে যেতে রাস্তায় প্রায় 46 কিলোমিটার যাত্রা কমেছে, এবং সময়ও কমেছে 4 থেকে 5 ঘন্টা। আগে লাগতো 4 থেকে 5 ঘন্টা, এখন লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর এই টানেল সম্বন্ধে যদি বলতে হয়, এটা হচ্ছে ডাবল লেন সিঙ্গেল টিউব একটা টানেল। এই টানেলের 500 মিটার অন্তর অন্তর আছে একটা এমার্জেন্সি এক্সিট। শুধু তাই না, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, সেফটি ফায়ার অ্যালার্ম এবং সিসিটিভি ক্যামেরারও সুবিধা। আর এই টানেলের ভেতরে আপনার স্পিড লিমিট হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। যাই হোক, আমরা এর মধ্যে দিয়ে এখন ড্রাইভ করে যাব, আর যেতে যেতে ভেতরটা কেমন সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। চলুন তাহলে যা যাক। আর আমার স্টে কিন্তু আজকে এটাকে পেরিয়েই শিশুতে। চলো দাদা। আর আমাকে সর্বোত্তমভাবে সাহায্য করছে প্রদীপদা। প্রদীপদা হচ্ছে আমার আজকে সারথি,
ড্রাইভার বলবো না, দাদা আমার ভাইয়ের মতো দারুণ মানুষ, এই কিছুক্ষণের মধ্যে একদম আপন করে নিয়েছে আর সর্বতভাবে আমাকে সাহায্য করছে এই ভিডিওটা বানানোর জন্য, কেননা আমার সঙ্গে কেউ নেই, আমি একাই আছি। তা চলে আমি যাएंगे इसको छोड़कर শিশু শিশু। আচ্ছা, শুধু আমি এইটা দেখাচ্ছি কেন, এই দিকটা দেখুন, শুধু কোথা দিয়ে হাঁটছি দেখুন। ওহ, অটল টানেলের নর্থ পোর্টাল থেকে যখন বেরোলাম, যেন মনে হলো এক অন্য দুনিয়াতে চলে এসেছি। চারদিকে পাহাড়গুলি সব বরফাবৃত। অবশেষে কুল্লু জেলা থেকে আমরা প্রবেশ করলাম লাহুল জেলায়, আর এগিয়ে চলল আমাদের গাড়ি শিশুর দিকে। অটল টানেলের নর্থ পোর্টাল থেকে শিশুর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ঘড়িতে বাজে প্রায় 10:10। অবশেষে আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেল শিশু রিজেন্সি। এদিকে পুরো স্নো দেখা যাচ্ছে, এই দেখুন পুরো স্নো। দেখুন আমাকে যে রুমটা দিয়েছে একবার দেখাই, একটু অন্ধকার লাগছে কেন কারেন্ট নেই, আর রুমটা একদম ঠিকঠাক স্পেসিয়াস। তো অবশ্যই 2 থেকে 3 একদম তো ইজিলি এই কিং সাইজ বেডটা আপনারা অকুপাই করতে পারবেন। আর যেটা হচ্ছে এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, এই জলের বোতলটা আমি নিয়ে এসেছি। এখানে বসার জন্য 2 চেয়ার দিয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ আছে, আর 2 উইন্ডো আছে। এই হচ্ছে ঘরটা। আর ঘরের যে ওয়াশরুমটা একবার জাস্ট দেখাই। ওয়াশরুম বৃহৎ, বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার তো আছে, আর বিশাল বড় ওয়াশরুম। আর এই রুমের ম্যাজিক ব্যাপারটা কি একটু দেখাই আপনাদের। হো হো, এইটা ম্যাজিক, এইটা ভিউ এখান থেকে চন্দ্র নদী বয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। কিছুদিন আগে আসলে আরও পেতাম, এদিকটাও পেতাম, এখন শুধু এদিকটা আছে। দারুণ না হোটেলটা। এবার মানালিতে না থাকার কারণ হচ্ছে এটাই, টপ নচ। আর এদিকটা দেখাই একবার, হো এই দেখুন। আর কি বলবো, মাত্র এটা আপনারাই বিচার করে নিন। এখান থেকে দেখুন চন্দ্রবাড়ির দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, দুর্ধর্ষ। শিশু ওয়াটারফলসটা কোথায়? ওইখানটায় শিশু ওয়াটারফলস, এইখানটা ওটা দেখা যাচ্ছে না, ওইখানটা শিওর। যাই হোক, আরও তথ্য দেবো, খাবার কেমন, এনাদের বিহেভিয়ার কেমন। ওয়াইফাই এখনো চালু হয়নি, বলছে উইন্টারের পর থেকে নতুন করে সব কিছু আবার রিস্টোর করতে হয়। তো ওয়াইফাই এই মুহূর্তে নেই, কিন্তু ওয়াইফাই পরিষেবা আছে। আমাদের এখানে জিও বললো মোটামুটি ঠিকঠাক কাজ করে, এয়ারটেলও দেখতে পাচ্ছি। এবার থাকার পর অভিজ্ঞতা সঞ্চয় করে নিই, তারপর আমি বলবো। একটু ফ্রেশ হয়নি, আমার ঘুম পাচ্ছে আসলে, 1.5-2 দিন ধরে ভালো করে ঘুম হয়নি, তো তাই জন্য একটু রেস্ট নিয়ে নিই। তারপর খিদেও পেয়েছে, তারপর বাদবাকি ইনফরমেশান দিচ্ছি। আর যাদের সঙ্গে আমরা ঘুরতে এসেছি হেরিটেজ ট্রাভেল, রিতের নাম্বারটা আমি রিতের নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল, এখন আমার আসতে দেরি হয়ে গেছে। যেটা দিয়েছে আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে আলুর পরোটা আর দহি। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আমার প্যাকেজের মধ্যে আছে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড, লাঞ্চ নেই, লাঞ্চের জন্য আমাকে আলাদা করে পে করতে হবে। আলুর পরোটাটা অনেক বড়, পরোটাটা দারুণ রয়েছে। 29-তে এখানে রাষ্ট্রপতি ম্যাডাম আসছেন, তাই জন্য অনেক কিছু বন্ধ আছে। তো আমি চলে যাচ্ছি এখান থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে কোকসারে। কোকসারে গিয়ে স্নো আছে, চলুন ওখানটায় একটু দেখি কেমন স্নো, আর তারপর যা কিছু পাবো আপনাদের সঙ্গে ভিডিওতে তুলে ধরবো।
কোকসারেসের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এখানে পার্কিংয়ের জায়গা পাওয়াটা খুব সমস্যা। তবু তো ভালো বলতে হবে, আমার প্রদীপজিকে অনেকটা নিয়ে এসে ও শেষ প্রান্তে এসেই গাড়ি রেখেছে, ধৈর্য ধরেছে। একটা কথা যেটা বলা হয় সেটা হচ্ছে এখানে জ্যাকেট পরে আসার কোনো দরকার নেই, মোটেও ঠান্ডা লাগছে না, আমার এই সোয়েট শার্টটাই যথেষ্ট। কোথাকার বরফ গলা জল আস্তে 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 ধীরে ধীরে নেমে আসছে। তখন কোকসারে আসলে এইটা বেশ মজা, বরফে তো মজা আছেই, কিন্তু এইটা আমার দারুণ লাগছে। তারপরে দেখুন কি করেছে, দেখুন এই দেখুন প্লাস্টিকের বোতল ওর মধ্যে ফেলে গেছে। হ্যাঁ যা তা। চলুন তাহলে একটু আমার চিড়িয়ার চোখে এই জায়গাটা দেখা যাক কোকসার কত সুন্দর। চলুন তাহলে। কোকসার হচ্ছে এই মুহূর্তে মানে হার্ট থ্রব, মানে এই সময় মানে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিলের মিডিল পর্যন্ত মোটামুটি বরফ আপনি এখানে পেয়েই যাবেন, কেন সোলাঙে এখন আর বরফ থাকে না। যদি পরবর্তীকালে আসতে চান মে মাসের দিকে হয়তো এখানে বরফ থাকবে না, কিন্তু রোতাঙে বরফ পেয়ে যাবেন। তখন এই যে রাস্তাটা গেছে না, দেখতে পাচ্ছেন তো, এই রাস্তাটাই কিন্তু রোতাঙের দিকে চলে গেছে, আগে গিয়ে বন্ধ আছে। তো সেটা 15ই মে থেকে 16ই মের মধ্যে খুলে যাবে আশা করা যায়, এবং তখন কিন্তু ওখানে প্রচুর বরফ পাবেন, আর তখন আপনারা এখানে ট্যুর করতেই পারেন। এবার আমরা কক্সর থেকে এখন রিটার্ন যাচ্ছি, কিন্তু একটা জিনিস আপনাদের সঙ্গে বলি, একটা ইনফরমেশন দিই, কোকসারে চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য, তো গাড়ি পার্কিংটা ঠিকঠাক জায়গায় পাবেন না, তাহলে আপনাকে অনেকটা হাঁটতে হবে যাতায়াতে। কোকসার থেকে সোজা চলে আসি শিশুতে। আমার এই প্যাকেজে লাঞ্চ ইনক্লুড ছিল না, তাই জন্য রাস্তার পাশের এক দোকান থেকে সেদিন চিকেন মিল খেয়ে নিই। আমি এখান থেকে লাঞ্চ করলাম, আমার ঠিক এই হোটেলের অপোজিটই হচ্ছে এখানে চিকেন ভাত দিলাম 170 টাকায়, ভাত আর চিকেন সব মিলিয়ে বেশ ভালো, পেট ভরার মতন ভাত দিয়েছে, মানে আর নিতে হলো না, বেশ ভালো। যদি কখনো আপনারা আসেন এই শিশুর পথে, এই দোকানটার নাম বলে রাখবেন, দাদার ব্যবহারও খুব ভালো। এবার রেস্ট নিই এই রুমে গিয়ে, আবার দেখা যাক বিকেলবেলা কি করা যায়। ঘড়িতে বাজে এখন 5টা, বিকেল 5টা, বাইরেটা দেখুন কিরকম মানে ঝকমক করছে পুরো এখনো, দারুণ। ও শিশু, আপনারা প্লিজ আসুন এখানে। আর যদি বলেন কোথায় ঘুরবো, এই ব্লগটাতে যা আছে সেটাই এর সঙ্গে নিজেরা কিছু যোগ করে দিতে পারেন। আমি তো শিশুকে জাস্ট এনজয় করছি। সত্যি কথা বলছি, আজ থেকে 13-14 বছর আগে না মানালি এরকমই ছিল, একটু ক্রাউডেড ছিল, কিন্তু ওফ কি বলবো, 2013 সালের মানালি। এত আগের বছর এসেছিলাম, এত ক্রাউড হয়ে গেছিলাম, এখন মনে হচ্ছে আমার 2 দিন শিশুতে থাকলে আরো ভালো হতো। ও ছবির মতন দেখুন। আর যদি আপনারা অক্টোবর মাসে আসেন না, সেপ্টেম্বর অক্টোবর মাসে, এই গাছগুলো তখন সবুজ হয়ে যাবে, দেখুন এই যেগুলো ন্যাড়া লাগছে না, দারুণ হয়ে যাবে। ও কি সুন্দর লাগছে দেখুন তো। অনেকটা আমাদের উত্তরবঙ্গে যখন আমরা থাকি বা হোমস্টে আমি কভার করতে যাই, তখন আশেপাশে পায়ে হেঁটে যেমন দেখি না, সেরকমই শিশুতেও আমি এসে সেটাই অনুভব করছি। আমি আবারও আসবো শিশুতে এবং থাকবো, আমি চেষ্টা করবো সেপ্টেম্বর মাসে আসার। ও ট্রিমেন্ডাস লাগবে তখন, এই দিকগুলো চারদিকটা আরও সবুজে সবুজ লাগবে। আমি যখন লাঞ্চ করে প্রবেশ করেছিলাম রুমে, তার আগে বেশ গরম লাগছিল, এখন একদম প্লেজেন্ট,
হালকা হালকা ঠান্ডা লাগছে, চারদিক দিয়ে জল পড়ার শব্দ আসছে কানে। একটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি, এই দেখুন, দুর্দান্ত লাগছে সত্যি। দেখুন এই রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে কোনো বিদেশে চলে এসেছি। দেখুন এটা কোনো বিদেশ নয়, কিন্তু এটা আমারই দেশ, আমার ভারতবর্ষ। আর ফিরে যাই আমার হোটেলের দিকে। একটু শিশু যে ওয়াটারফলস আছে একটু জুম করে দেখাই। দারুণ। কিন্তু গত বছর যখন এসেছিলাম আমি, তখন এই জলটা না এতটা কিন্তু মানে কি বলবো, নোংরা ছিল না, জলটা আরও পরিষ্কার ছিল, হ্যাঁ, এতটা ময়লা ছিল না। যাই হোক, দুর্দর্শ শিশু ওয়াটারফলস। আমি যাই আমার হোটেলের দিকে। 6:30 বাজে। আমি চা পান করে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর আমাদের যে হোটেল আছে তার ছাদে চলে এসেছি। সেখান থেকে ভিউ বা আমার ব্যাকগ্রাউন্ড ভিউ কিছুটা এরকম। সামনেই বয়ে যাচ্ছে চন্দ্র নদী, এই দেখুন। শীতকালের দিকে যদি আমি আসতাম তাহলে জলটা আরও স্বচ্ছ থাকতো, নীলচে কালার থাকতো। কিন্তু যা দৃশ্যপট আমার চোখে ধরা পড়ছে তা এক কথায় বাকরুদ্ধ, টপ ক্লাস, ট্রিমেন্ডাস, কোনো কথা হবে না। শিশু হিমাচলের বুকের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো শান্তির নাম। আর সেই সৌন্দর্যের মাঝ দিয়েই নিরন্তর বয়ে চলা চন্দ্রা নদী, কখনো শান্ত, কখনো উচ্ছ্বসিত স্রোতে। এখানকার সবুজ নীলাভ শিশু লেক, পাহাড়ের গা বেয়ে নেমে আসা শিশু ঝর্ণা, আর চারদিকে বরফে ঢাকা বিশাল পাহাড় প্রকৃতিকে যেন এক স্বপ্নের রূপ দিয়েছে। এই পাহাড়ি হাওয়া, নদীর শব্দ আর বরফে মোড়া দৃশ্য মুহূর্তের মধ্যেই মানুষকে শহরের ক্লান্তি ভুলিয়ে দেয়। শিশুর এই সৌন্দর্য শুধু ক্যামেরায় ধরা যায় না, এটা অনুভব করতে হয় নীরব পাহাড় আর চন্দ্রা নদীর পাশে দাঁড়িয়ে। এরপর রুমে রেস্ট হবো, তারপর ডিনারে কি দেখায় একবার দেখাবো, ডিনারে কি আমাকে প্রোভাইড করে। ডিনারের জন্য মেনুর অনেক রকম অপশন ছিল, কিন্তু আমি বেছে নিয়েছিলাম রুটি আর ডাল মাখনি, যার স্বাদ ছিল দুর্দান্ত। গুড মর্নিং ফ্রম শিশু। কিছুক্ষণ আগে এখানকার টেম্পারেচার দেখা, কিন্তু যখন আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম তখন এখানকার টেম্পারেচার দেখা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড। চাটাও যেন কি তাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড মর্নিং, আবার একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিমাচলের 2 নাইট 3 ডেজের একটা কাস্টমাইজ ট্যুর করছি। সেই ট্যুরে মানে স্বল্প সময় কিভাবে এখানে পৌঁছবেন এবং এখানে স্বল্প ব্যয় বলবো না, কিভাবে ঘুরে বেড়াবেন সেটা বলবো। আর যদি স্বল্প ব্যয় ঘুরতে চান তাহলে নিজেরা বা আমি যে ট্যুর কোম্পানির সঙ্গে ঘুরতেছি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে। যাই হোক, আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শিশুর যে মেন রোড আছে সেটা, আর আমি আছি এই হোটেলে। দুর্দান্ত হোটেলের লোকেশন, দুর্দান্ত। আর এখানে নেটওয়ার্কের যদি কথা বলেন, জিও ঠিক আছে, এয়ারটেল খুব একটা ভালো নয়, বিএসএনএল দুর্দান্ত। আমার বিএসএনএল সে ব্যাপক এবং 4G নেট দুরন্ত গতিতে হচ্ছে। আজকের ট্যুর প্ল্যান কি বা কোথায় যাব সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের বলছি। তবে এইটুকুনি বলতে পারি, আমি সবচেয়ে স্যাটিসফাই, আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিশুতে স্টে করে কোনো ভুল নেই। এবং আজকে আমার স্টে হতে চলেছে মানালিতে, কিন্তু খুব ভালো হতো যদি আমি স্টেটা আজকে শিশু করতাম এবং শিশু থেকেই বেরিয়ে যেতাম। গুড মর্নিং, এখন বাজে 7:17। আমরা বেরিয়ে চলেছি শিশু থেকে যাবো কেলংয়ের পথে। মোটামুটি এখান থেকে কেলংয়ের দূরত্ব ওই 38 কিলোমিটার মতন। আজকে ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গন্ধোলা ফোর্ট, যেটা আমাদের যে হোটেলে ছিলাম শিশুতে সেখান থেকে হচ্ছে 12 কিলোমিটার। জাস্ট দেখাচ্ছে 10-12 মিনিট লাগবে সময়। রাস্তাটাও দারুণ, ফ্যান্টাস্টিক, আর রাস্তার সৌন্দর্য জাস্ট আপনাদের সামনেই দেখাচ্ছি, কি আর বলবো।
আমরা এখন চলেছি NH3 ধরে, যেটা লে পর্যন্ত যাচ্ছে। যেটা বলার, এই পথে কিন্তু থাকার জায়গা অনেক আছে। আমি দেখতে পাচ্ছি হোমস্টে বেশি, হোটেল সেরকম দেখলাম না। Slight left onto Mongla Road. ফ্যান্টাস্টিক। অবশেষে শিশু থেকে 12 কিলোমিটার দূরে এখন আমি দাঁড়িয়ে আছি গান্ধোলা বলে একটা গ্রামে। আর আমার ঠিক পেছনেই অবস্থিত এই গান্ধোলা ফোর্ট। এই গান্ধোলা ফোর্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটা 7 তলা উঁচু এবং এই ফোর্টটা তৈরি হয়েছে কাঠ এবং পাথর দিয়ে, যদিও বেশিরভাগটাই হচ্ছে কাঠ দিয়ে। আমি ঠিক মনে করতে পারছি না আমি সাংলাতে গিয়েও এরকম একটা ফোর্ট দেখেছি, জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আমার পুরনো ভিডিওতে তো আছেই, কিন্তু এই জায়গাটার সবচেয়ে সেরা ইউএসপি হচ্ছে এই ফোর্টটা দাঁড়িয়ে আছে আর চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন, দুর্দান্ত। আর মেন যে NH3 আছে সেখান থেকে একটা রাস্তা কাট হয়ে 1.5 কিলোমিটার এলে তবে আপনি পাবেন এই ফোর্টটা। খুব সুন্দর জায়গা। আমাদের প্রদীপজি ক্যামেরা ধরে যে প্রদীপজির যে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখাবো একটা ছোট্ট ওয়াটার স্ট্রিম এসে নিচের দিকে মিশছে, ঝর্ণা বলবো না, দেখুন এইখান থেকে এসে মিশছে নিচে। এই ঝর্ণাটা গিয়ে চলে যাচ্ছে চন্দ্র নদীতে। দুর্দান্ত, একদম টপ নচ। অবশ্যই যদি আমার মতন এরকম অফবিট হিমাচল ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটাকে মিস করা যাবে না। গান্ধোলা মনে রাখবেন, গান্ধোলা এবং গান্ধোলা ফোর্ট। বাকোলা ফোর্ট হিমাচল প্রদেশের লাহোল ভ্যালির সুন্দর গ্রাম শিশুতে অবস্থিত একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। এটি পাহাড়ের ঢালে অবস্থিত হওয়ায় এখান থেকে পুরো চন্দ্রা নদীর ভ্যালির অসাধারণ দৃশ্য দেখা যায়। মানালি থেকে এর দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। এটি একটি 7 তলা কাঠ ও পাথরের তৈরি টাওয়ার টাইপ দুর্গ। এই ফোর্টটি বানানো হয় প্রায় 17শো শতাব্দীতে। নির্মাতা ছিলেন লাহোলের স্থানীয় শাসক রাজা মান সিং। তখন এটি ছিল রাজাদের বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র। এই দুর্গটি এত পুরনো হওয়া সত্ত্বেও আজও বেশ মজবুতভাবে দাঁড়িয়ে আছে, এটাই এর বড় আকর্ষণ। তবে এখান থেকে চারদিকের ভিউ এক কথায় অনবদ্য। দারুণ ভিউ এখান থেকে। অবশ্যই আপনারা আসবেন এই গান্ধোলা ফোর্ট দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন, জাস্ট মুগ্ধ হয়ে যাবেন চারদিকের পরিবেশ বা প্রকৃতি দেখে। আমরা তো অনেকক্ষণ থাকলাম, আমি এখানে আমার চিড়িয়াকে অনেকক্ষণ ওড়ালাম, তারপর কিছু ফটো তুললাম। যেটা ফটো তোলার জন্য কিন্তু এই দূর থেকেই বেস্ট। তাহলে কি হবে, ফোর্টটাও আসবে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা আসবে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফটো তুলবেন। কাছে আসলে কিন্তু সেটা সম্ভব না। যাই হোক, আমরা এবার তান্ডির দিকে যাব, যেখানে দুটো রিভার, এই যে এই দিক দিয়ে বয়ে চলেছে না চন্দ্র রিভার, দেখতে পাচ্ছেন তো চন্দ্র রিভার, আর ওই দিক দিয়ে আসে ভাগা রিভার, দুটো পরস্পর মিলিত হয়েছে। সেটা তো পরে দেখাচ্ছি। চলুন আমরা বেরিয়ে চলি, আর বেশি সময় নষ্ট করবো না। তারপর আমাদের আজকে পুরো ঘুরে আবার মানালি যেতে হবে, তখন মানালি আবার টুকটাক ঘুরতে হবে। যাই হোক, যেটাই পাবো না কেন সবকিছু তুলে ধরবো। কিন্তু এই ছোট ছোট জেমগুলো কিন্তু আপনারা হিমাচল আসলে কখনো কখনো হারিয়ে ফেলেন বা হয়তো আপনাদের অবগত না। আমি এবার কাস্টমাইজ ট্যুর প্ল্যান করেছি হেরিটেজ ট্রাভেলের সঙ্গে, যেখানে আমি আমার মতন করে ট্যুরটা সাজিয়ে দিয়েছি, ওরা প্ল্যান করে দিয়েছে। গাড়ি, হোটেল এবং থাকা খাওয়ার ক্ষেত্রে ওরা আমাকে সর্বতভাবে সাহায্য করেছে। সেখানে শুধু আমি যে প্যাকেজ এসেছি সেটা তো সিঙ্গেল যে পার্সনের জন্য, কিন্তু আপনারা 4 জন বা 6 জন আসলে কি চার্জেস পড়বে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বা আমি দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে। তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং স্ক্রিনে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা নিজেরাও এই ট্যুরটা অ্যারেঞ্জ করতে পারেন, সেটা আপ টু ইউ। 8:15 বাজে, আমরা যাবো এবার টান্ডিতে। টান্ডি এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার মতন ডিস্টেন্স দেখাচ্ছে। বাকোলা থেকে তান্ডির পথ ধরে এগোতে এগোতে মনে হলো যেন কোনো ছবির ভেতরে ঢুকে পড়ছি। চারপাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড়, কোথাও ধূসর, কোথাও আবার বরফে ঢাকা সাদা চূড়া, যা সূর্যে আলো পড়ে ঝলমল করছে। এই পাহাড়গুলোর ফাঁক দিয়ে নীল আকাশটা আরো গভীর, আরো বিশাল মনে হয়। শিশু থেকে তান্ডির এই রাস্তা আপনাকে বারবার মনে করিয়ে দেবে পাহাড়ের সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোটা ধরা যায় না। কিছু অনুভূতি শুধু নিজের চোখে দেখার জন্যই তৈরি হয়। 8:30 বাজে, তান্ডিতে 2 নদীর কনফ্লুয়েন্সে দাঁড়িয়ে আছি। অবশ্যই আপনারা আসবেন এই জায়গাটা। যদি কখনো মানালি আছেন, মানালি থেকেও কিন্তু এই ট্যুরটা করা যায়, জাস্ট একটু ইম্প্রোভাইজেশনের দরকার আছে। যাই হোক, একবার আমার চিড়িয়ার চোখে
এই জায়গাটাকে আমি দেখতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই। চলুন তাহলে। লোককথা অনুযায়ী চন্দ্রা ছিলেন চন্দ্রদেবের কন্যা আর ভাগা ছিলেন সূর্যদেবের পুত্র। দুজনেরই জন্ম হয়েছিল হিমালয়ের দুই প্রান্তে, চন্দ্রতাল ও সুরজতাল থেকে। সময়ের সঙ্গে তাদের মধ্যে জন্ম নেয় ভালোবাসা, কিন্তু দেবতারা সেই সম্পর্ক মেনে নিতে পারেননি। তখন চন্দ্রা ও ভাগা সিদ্ধান্ত নেন তারা জলরূপে পৃথিবীতে নেমে আসবেন। দুজন দুই আলাদা পথ ধরে পাহাড় পেরিয়ে বয়ে চলতে থাকেন। একজন শান্ত নীলচে স্রোত নিয়ে, আরেকজন একটু গভীর পাথুরে শক্তি নিয়ে। অবশেষে তারা এসে মিলিত হন টান্ডিতে, আর সেই মিলনের পর জন্ম নেয় চন্দ্রভাগা, যাকে আমরা আজ চিনি চেনাব নদী নামে। কনফ্লুয়েন্সও দেখালাম, কিন্তু কাছাকাছি না গেলে হয়? দুই নদীর সঙ্গম বলে কথা। দেখুন, কেলং যাওয়ার রাস্তাতে এরকম একটা স্লোপথ আছে, ইজিলি নামতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা বলার যেটা বর্ষাকালে যদি আসেন, মানে জুন মাসে যদি আসেন বা জুলাই মাসে আসেন, তখন কিন্তু এখানে পুরো জল থাকবে একদম। তখন আপনারা কিন্তু এখান দিয়ে নামতে পারবেন না, তখন অন্য কোনো জায়গা খুঁজতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা, দেখুন জল নেই এখানে, পুরো নদী। কিন্তু আমরা অবশেষে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো বলতে পারেন এই ট্যুরে। সেটা হচ্ছে আমি একটা কনফ্লুয়েন্সে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এইদিকে যেটা দেখবেন এটা চন্দ্র নদী, আর এই দিক দিয়ে যেটা আছে ভাগা নদী। আর দুই নদীর সঙ্গম স্থলে আমি দাঁড়িয়ে আছি। এইখানে হচ্ছে মিলিত হয়েছে এই নদীর স্রোত চলে যাচ্ছে চেনাব নদী যাবে JNK, মানে জম্মু কাশ্মীরের দিকে, তারপর সেটা চলে গেছে পাকিস্তানে। এই জায়গাটার নাম হচ্ছে টান্ডি। আর কি বলবো, মানে জীবনটা স্বপ্ন পূরণই বলতে পারেন এরকম। আর একটু এই সঙ্গমের জল মাথায় না দিলেই নয়। আমি একটু যাই ওইখানটায়, যেটা এই যে ভাগা নদীর জলটা আসছে দেখতে পাচ্ছেন, এইটা ভাগা নদী, আর এই হচ্ছে চন্দ্র নদী, দুটো মিলিত হচ্ছে। চলুন একটু মাথায় দেওয়া যাক। আমাদের ঠান্ডা। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে চন্দ্র নদী এবং ভাগা নদী যেখানে মিলিত হচ্ছেন, সেখানে এই ভাগা নদী কিন্তু অতি চঞ্চল দেখুন, আর চন্দ্র নদী কিন্তু চন্দ্রা নদী অনেক শান্ত। দেখুন আস্তে 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 করে দুজন মিলিত হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্টভাবে আমি লক্ষ্য করতে পারছি। কি যে আনন্দ হচ্ছে না জায়গাটা এসে। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। টান্ডি মনে রাখবেন, এটা বানারস থেকে ট্যুর করা যায়। আমি তো শিশু থেকে এসেছি, আবারও বলছি, আমি ঘুরতে যাওয়ার সময় আমি নিজে রিসার্চ করি অনেক, শুধু ইন্টারনেট দেখি না, আমি বইও পড়ি, ভ্রমণ সঙ্গী বা অন্যান্য বইও পড়ি। পরবর্তীকালে এই ট্যুরগুলি আপনাদের সামনে তুলে ধরি, নতুন কিছু করার বা নতুন জায়গায় যাওয়ার জন্য। সবসময় দার্জিলিং পুরী সেটা তো করতেই হবে, কিন্তু এই জায়গাগুলো মাঝে মাঝে আসতে হবে। আর একটা কথা আপনাদের বলি, যদি আমার সঙ্গে ট্যুর করতে চান, গ্রুপ ট্যুর নয় কিন্তু, যদি ফ্যামিলি ট্যুর, তাহলে অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন। কি বৃত্তান্ত, খরচা, কোথাকার ট্যুর, অবশ্যই তুলে ধরবো। খুব ইচ্ছা আছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনারা নয়, আপনাদের সঙ্গে আমি এই পুজোর সময় যদি হিমাচল একটা ট্যুর করতে পারি, যদি হয় না দারুণ হয়ে যাবে। যদি যারা যারা আগ্রহী আছেন অবশ্যই বলবেন। আমি স্ক্রিনে আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, কোনো গ্রুপ কোম্পানি না বা কোনো ট্যুর কোম্পানি না, আমার নিজেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ফোন করবেন না, জাস্ট হোয়াটসঅ্যাপ করে রাখবেন, এবং যারা সিরিয়াস তারাই জানাবেন যদি আমার সঙ্গে এই দুর্গা পুজোয় যদি যেতে চান হিমাচল। আর পয়সা কত লাগবে সেটা বেশি হবে না, চিন্তা করবেন না। তার কারণ আমি গ্রুপ ট্যুর করি না, আমি ফ্যামিলি ট্যুর করি। আমি আপনাদের সঙ্গে ঘুরতে যেতে চাই, আপনারা আমার সঙ্গে ঘুরতে যেতে চান, এইটা একদম মাথায় আনবেন না। আমি একটা কারণ যা আপনাদের সবাইকে একসাথে মেলবন্ধন করতে পারছি, বাস, ইচ্ছা আর কিছুই না। আমরা NXT-তে পৌঁছে গেছি। আর এখানে দেখুন হিমাচল পরিবহনের বাস আছে, সিমলা থেকে কেলং দাঁড়িয়ে আছে। উদয়নগর, মান্ডি, কুল্লু হয়ে মানালি হয়ে কেলং থেকে এবার আমরা টান্ডি থেকে কেলংয়ের দিকে যাচ্ছি। কেলং এখান থেকে 9 কিলোমিটার দূরে। টান্ডি থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, যে উপরের বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে কিস্তওয়ার, কিলার, উদয়পুর, জম্মুর দিকে, আর এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে লের দিকে, সারচু, দারচা, কেলং। তো আমরা ডান দিকে রাস্তা নেবো। রাস্তা দারুণ, মানে একদম চ্যাম্পিয়ন রাস্তা। ও কি রাস্তা বানিয়েছে BRO।
আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কেলংয়ে। কেলং হচ্ছে লাহুল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এখানকার কিন্তু ভূপ্রাকৃতি দেখুন সম্পূর্ণ চেঞ্জ একটু। এখানে ন্যাড়া পাহাড় সেরকম দেখতে পাচ্ছি না, দেখুন পাহাড়ে কিন্তু গাছ ভর্তি। আর উল্টো দিকে যে মাউন্টেনটা আছে, মানে এই যে মাউন্টেনটা আপনাদের সামনে দেখা যায়, তার উল্টো দিকে যে মাউন্টেন পুরো বরফে ভর্তি। দেখুন ওই দিকটা এরকম বরফ। আর এখানে প্রচুর স্টে করা জায়গা আছে, হোমস্টে হোক বা হোটেল হোক, প্রচুর জায়গা আছে। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, আপনারা স্টে পেয়ে যাবেন। আগে দেখুন একটা দারুণ স্টে মনে হচ্ছে, একটা দারুণ হোটেল। দেখুন হোটেল क्या है, চন্দ্রভাগা। দারুণ কেলংয়ে হোটেলটা দেখুন, শুধু হোটেল চন্দ্রভাগা। हिमाचल टूरिज्म का है। ও হোটেল চন্দ্রভাগা, ও যেটা হিমাচল ট্যুরিজমে। দুর্দান্ত। ঘড়িতে বাজে পুরো 10টা, আর আমরা এখন পৌঁছে গেছি জিসপাতে। জিসপাতে জাস্ট একটু রাস্তাটা আপনাদের দেখালাম, আপনারা জিসপা পর্যন্ত আসতে পারেন। এবং এখানে দেখছিলাম একটা লেক আছে, কিন্তু দেখে সন্ধানটা কেউ বলতে পারছে না। আমি গুগল করে পেলাম, কিন্তু যাই হোক এখানে কিন্তু ভাগা নদীর কালারটা কিন্তু অন্যরকম লাগছে। আর ল্যান্ডস্কেপ অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা। আর কতটা আলাদা চলুন সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আমরা জিসপাতে আছি। জিসপাতে এই জায়গাটা একটু পরোটা খেয়ে বেরিয়ে খুব খিদে পেয়েছে, 10টা বাজে। আমরা জিসপাতে একটু সময় লেগে গেলাম, ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে। আর আমরা নিয়েছি হচ্ছে আলুর পরোটা আর চা নিয়ে নিয়েছি। আর আলুর পরোটা থেকে যেখানে বসে আমি আলুর পরোটা খাচ্ছি, জাস্ট একবার দেখাই আপনাদের। ওহ দেখুন শুধু টপ ক্লাস। গাড়িটা মনে হয় লিক হয়ে গেছে, এটা আমার ছিটকুলের কথা মনে পড়ে যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে গাড়িটার, দেখুন ব্রেকডাউন হয়েছে, নিয়ে যাচ্ছে এরকম করে। ছিটকুলে আমার হয়েছিল। চলুন তাহলে পরোটা আর খেয়ে নিই, খেয়ে সোজা পৌঁছে যাবো সিসু, সেখান থেকে মানালি। সিসুকে বেরিয়ে যাচ্ছি, মানালির উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে একটা ছোট্ট ওয়াটারফল, এবং আপনারা যদি আসেন দেখবেন এর গতি কিন্তু বাড়বে, কমবে না। ও ফ্যান্টাস্টিক। চালিয়ে সিসু থেকে মানালি হচ্ছে 26 কিলোমিটার। এবার এইদিকে যা বরফ দেখতে পাচ্ছি, ভিউ দেখতে পাচ্ছি, আমার তো যেতে ইচ্ছা করছে না মানালি, কিন্তু কিছু করার নেই, আমার স্টে আছে যে মানালিতে। কিন্তু সবচেয়ে দুঃখের জিনিস হলো, আমার কালকে টিকিট কাটার কথা ছিল, টিকিট তৎকালে আমি অসফল হয়েছি। একজনকে দায়িত্ব দিয়েছিলাম, মানে আমার বাড়িতে একজনকে দায়িত্ব দিয়েছিলাম, সে পারেনি। আর আমি তো আবার চেষ্টা করলাম স্লিপারে টিকিট কাটার, সেখানে তৎকাল 21 হলো, তা সেটা কমে কমে 12তে এসে দাঁড়িয়েছে। কিন্তু রেল ওয়ান অ্যাপ দেখাচ্ছে সেটা কনফার্ম হওয়ার চান্স মাত্র 2%। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।